জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভোট করছে। মোদিজির গ্যারান্টি, মোদি পরিবার দেখার মতো উন্নয়ন যা বিগত দিনে কোনো সরকার করেনি। আগামী দিনে কোনো সরকার যদি আসে তবু করবে কিনা সন্দেহ আছে। একই বিন্দে দুটো ফুল, মানে এরা দুটো ফুল, দুটো কেউ তৃণমূল কেউ বিজেপি। 3 নম্বরে থাকবে তৃণমূল আর কংগ্রেস। এমন ভরাডুবি হবে, মুখ দেখানোর মতো মুখ ঢেকে থাকতে হবে। মুর্শিদাবাদের বুকে কোনো মোদি ফ্যাক্টরি না। যতদিন জিতেছে অধীর চৌধুরী, এই বিজেপির যারা ভোট নিয়ে জিতেছে, গলিতে গলিতে একটাই আওয়াজ ওঠে, অধীর চৌধুরী জিন্দাবাদ। আগামী দিন দেখতে পাবেন আপনারা মুর্শিদাবাদে 3-3। পুরোনো দিন ভুলে যান, অধীর চৌধুরী জামানা শেষ হয়ে এসছে। আগামী দিন অধীর বলে কোনো জিনিস থাকবে না, হাত বলে কোনো জিনিস থাকবে না। 3 তো দূরের কথা, সারা বাংলায় বাম এবং কংগ্রেস জোট একটি আসন পাবে না। নন বাঙালি নেতাদেরকে এনে তারা হায়ার করে মিছিল করছে, কাউকে বলছে ঝুলিয়ে রাখবে। এখানকার নেতারা সকালে তৃণমূল, বিকালে কংগ্রেস। ডলার প্রেজেন্টস লোকসভার লড়াই 2024। আপনার প্রার্থী কি ফিট है বস? ডলার প্রেজেন্টস লোকসভার লড়াই, আপনার প্রার্থীকে ফিট है বস। আজকে আমরা ব্যাটল গ্রাউন্ড বহরমপুরে। ব্যাটল গ্রাউন্ড কেন বললাম? বহরমপুরের লড়াইটা বেশ ইন্টারেস্টিং। এখানে 5 বারের কিংবদন্তি নেতা, 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে, জনপ্রিয় ক্রিকেটার। ফিটনেস নিয়ে প্রশ্নও নেই। তারপরেই রয়েছেন চিকিৎসক প্রার্থী বিজেপির নির্মল কুমার সাহা, তিনিও বেশ জনপ্রিয়। এদের শারীরিক ফিটনেস নিয়ে কোনো রকম প্রশ্ন থাকবে না। সাংগঠনিক রাজনীতিতে এরা কতটা ফিট তা জানতেই আমরা পৌঁছে গিয়েছি এই মুহূর্তে বহরমপুরে। আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয়রা, তারাই বলবেন কে সব থেকে বেশি ফিট। প্রথমে জিজ্ঞেস করব, এই যে নির্মল কুমার সাহা বিজেপির প্রার্থী, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রার্থী, তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান, লোকসভা কেন্দ্র বহরমপুরের জন্য সব থেকে বেশি ফিট কে? সব থেকে বেশি ফিট হচ্ছে নির্মল কুমার সাহা মহাশয়। কেন মনে হলো আপনার যে চিকিৎসক প্রার্থী এখানে ফিট? কারণ উনি হচ্ছেন একজন সমাজসেবক প্রথমত, তারপরে উনি হচ্ছেন আমাদের ভূমিপুত্র, প্রথম হচ্ছে ভূমিপুত্র, এবং ওনার যে সমাজের প্রতি ওনার যে মানে অবদান, সেটা অন্য কোনো প্রার্থীর নেই। সমাজের প্রতি অবদান তো বলছেন, তার সঙ্গে বলছেন যে ভূমিপুত্র, কিন্তু রাজনীতিতে তার তো প্যারাশুট ল্যান্ডিং। তিনি ততদিন রাজনীতিতে ছিলেন না, হঠাৎ করে সেই লোকসভার লড়াইয়ের মতো বড় লড়াই। উনি দীর্ঘদিন রাজনীতিতে ছিলেন। উনি এর আগে জনসংঘ করেছেন। হ্যাঁ, আমরাও জনসংঘ করেছিলাম, সেই সময় তো কর্মী ছিলাম, সেই সময় উনি জনসংঘ করেছেন। দীর্ঘদিন থেকে আমাদের বিজেপিতে উনি করেন, মানে যোগাযোগ আছে ওনার, দীর্ঘদিন থেকে উনি রাজনীতি করেন। বলছেন বিজেপির সঙ্গে যোগাযোগ, যিনি এখানকার 5 বারের সাংসদ, তার সঙ্গে টক্কর। কি মনে হচ্ছে, হাড্ডাহাড্ডি হবে লড়াই? মানে উনি 3য় স্থানে চলে যাবেন। হ্যাঁ, রঞ্জন চৌধুরী 3য় স্থানে চলে যাবেন। কেন মনে হয়? অবশ্যই। কেন মনে হচ্ছে? কেননা আমাদের যে নির্মল সাহা আছে, হ্যাঁ, অবভিয়াসলি যোগ্য প্রার্থী। এই বিষয়ে কথা হবে না। আর উনি যেভাবে মানুষের সেবা করে আসছেন, ঠিক একইভাবে সমাজেরও সেবা করবেন, এটাই মনে করি। আপনি তাই বলছেন, কিন্তু 5 বারের সাংসদ, সংসদীয় রাজনীতিতে এত অভিজ্ঞতা, তাকে টেক্কা দিতে পারবে নির্মল কুমার সাহা? অবশ্যই পারবে, কারণ 5 বারের যিনি সাংসদ, তিনি তার জোশ হারিয়ে ফেলেছেন। মুর্শিদাবাদের বহরমপুর লোকসভার মানুষ তিনাকে আর কাছের মানুষ মনে করেন না। এই মুহূর্তে উনি বহরমপুরে বাস করেন না, উনি লোকসভার বিরোধী দলনেতা হতে পারেন। উনি এই কেন্দ্রে থাকেন না, বেশিরভাগ সময়তেই তিনি প্রদেশ কংগ্রেস রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন, সাধারণ মানুষের কথা ভাবা ভুলে গেছেন। সাংগঠনিক পদ, প্রদেশ কংগ্রেস সভাপতি, তারই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা, এবং তারই সঙ্গে এত বড় একটা 5 বারের সাংসদ। তিনি বলছেন যে কাজ করেন না, দিল্লিতেই থাকেন। এটা একদম ভুল কথা। তিনারা হয়তো ঘরে বসে থাকে, নওদাতে ঘোরেন না, নওদার মানুষকে চেনেন না। তিনি নওদার হাতের মুঠোকে চেনেন। প্রতিটা সময়, করোনার সময় আপনারা কোথায় ছিলেন? অধীর রঞ্জন চৌধুরী যেটা করেছেন, আপনারা আপনার কোথায় ছিলেন? সেই দিন তো আপনাদেরকে দেখা যায়নি। আজকে পরিযায়ী শ্রমিকের জন্য কেউ যদি ভাবে, সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদে একমাত্র দল যেটা অধীর রঞ্জন চৌধুরী করে, মানুষের প্রতি সেবা এবং সুস্থতা কামনা করে। চিকিৎসক, তিনি চিকিৎসা জগতে ঠিক আছে, কিন্তু রাজনীতি ময়দানে তার মানায় না। তিনি রাজনীতিকে অবোঝেন। এতদিন কোথায় ছিল, হঠাৎ করে কোথায় থেকে কোথায় নির্মল সাহা নাকি কি, তাকে ক্যান্ডিডেট করলেই হয়তোবা জিতবে। বিজেপির প্রার্থী নির্মল কুমার সাহা ডাক্তার হিসেবে বেশ জনপ্রিয়। তার কি মনে হয় যে সেখানে কোথাও গিয়ে একটা হাড্ডাহাড্ডি টক্কর, ত্রিমুখী সংগ্রাম, এগুলোর কোনো সম্ভাবনা নেই? আমরা এটা মনেই করছি না। উনি ডাক্তার, উনি চিকিৎসক হতেই পারে, ও তো তিনি আমাদের কাছে কোনো রকম কোনো ফ্যাক্টর হতে পারে না। সাধারণ মানুষের সঙ্গেও মিশে না। ও যারা রুগী তাদের সঙ্গে মিশে, সাধারণ মানুষের সঙ্গে কি অভাব অভিযোগ বুঝে? কিছুই বুঝেন না। আমাদের মনে হচ্ছে ইউসুফ পাঠান একদম ফিট আছে। ইউসুফ পাঠান একদম ফিট। অধীর রঞ্জন চৌধুরী কেন ফিট নয়?
অধীর রঞ্জন পুরনো হয়ে গেছে এখন আমাদের কাছে, এখন আমরা নতুন মুখ দেখতে চাই, কিছু দিদির অনুগামী কিছু নতুন কাজ দেখতে চাই আমরা, যার জন্য আমরা ইউসুফ পাঠানকেই ফিট মনে করছি। আপনার কি মনে হয় বহরমপুর লোকসভা কেন্দ্রের জন্য কোন প্রার্থী fit? অবশ্যই অধীর রঞ্জন চৌধুরী, এখানে বলার দরকার নাই, এটা চায়ের দোকানে আড্ডা ওঠে, চায়ের দোকানে আড্ডা ওঠে যে অধীর চৌধুরী, তিনার বিকল্প নেই, তিনি রাজনীতিতে 5 বারের সাংসদ, তিনাকে রাজনীতি শেখাতে হবে না। সেখানে তিনি যে 5 বার পরপর সাংসদ এসেছেন, মানুষকে চেয়েছে বলে হয়েছেন, আগামী দিনেও চাইবে, প্রতিটা কোনায় কোনায় কাজ। পুরোনো দিন ভুলে যান, অধীর চৌধুরী জামানা শেষ হয়ে এসছে, আগামী দিন অধীর বলে কোনো জিনিস থাকবে না, হাত বলে কোনো জিনিস থাকবে না। আগামী দিন আমরা চাই ইউসুফ পাঠান জিতুক, ইউসুফ পাঠানের হাত মজবুত করুক, দিদির হাত মজবুত হবে। ইউসুফ পাঠান ক্যান্ডিডেট হিসেবে কতটা ফিট? অবশ্যই 100% ফিট, ইন্টারন্যাশনাল প্লেয়ার, একজন বেস্ট ক্যান্ডিডেট, অবশ্যই ভালো, আমরা তো মনে করি ভালো। এখানে কোনো রকম ব্যাপার নেই, ইন্টারন্যাশনাল যেখানে প্লেয়ার সবাই যেখানে গোটা ওয়ার্ল্ড চিনে, যেখানে সেখানে আমরা মেনে নিতে ক্ষতি কি আছে? বাম জামানা হোক বা বাইনারির জামানা হোক, আগাগোড়া কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষরা ভরসা রেখেছে অধীর রঞ্জন চৌধুরীর উপরে। এবারে দেখা যাচ্ছে একটা কড়া ফাইট, হাড্ডাহাড্ডি ফাইটের প্রসঙ্গ উঠছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে না ফাইট মনে হয় না। এখানে দেখুন প্রতিটা ছাত্র যুব এসেছে, আর এখানে তৃণমূলের সব বুড়ো বুড়ো সব সিনিয়র নেতারা এসেছে, এখানে হাঁটতেই পারবে না। হ্যাঁ, এটা কাজ কি করবে মানুষের জন্য? আমরা ছাত্র যুব যা করতে পারে কাকুরা পারে কোনোদিনই। তৃণমূল মানে বিজেপি, বিজেপি মানে তৃণমূল, এখানে কোনো কিছু আলাদা না, একই বিন্দে দুটো ফুল, মানে এরা দুটো ফুল, দুটো, কেউ তৃণমূল কেউ বিজেপি। এখানে দিদি দাদা লড়াই করে এখানে ইউসুফ পাঠানের মতো ক্যান্ডিডেটকে, একজন খেলোয়াড়কে হায়ার করে এনেছে যে অধীর রঞ্জন চৌধুরীর মতো ক্যান্ডিডেটকে হারাবে বলে। তৃণমূল এবং বিজেপি দুজনে উভয় পক্ষ, কারণ অধীর রঞ্জন চৌধুরী শুধু নেতা নয়, গোটা ভারতবর্ষের নেতা, তিনি বিরোধী দলনেতা, তাকে সবাই চেনে, মানুষ প্রতিটা কোনায় চেনে, তাকে হারাবার জন্য হায়ার করে এনেছে। কিন্তু হায়ারের প্লেয়ার বেশি দিন টেকে না, আর চিকিৎসকও টেকবে না, তিনি চিকিৎসার নামে কষায়, প্রতিটা মানুষকে কষায় করে। ঠিক আছে, এটা মানুষের জবাব, মানুষ জবাব দিবে তার ভোটের রাজনীতির ময়দানে, তাকে তার ব্যালট বক্সে নিজের ভোট নিজে দিয়ে তার গণতান্ত্রিক প্রয়োগ করে আমাদেরকে দেখিয়ে দিবে যে অধীর চৌধুরী আছে, এবং আগামী দিন তার যে ভোট, যে কত ভোটে লিড দিবে সেটা আপনাদের অপেক্ষা সময়ের। নির্মল কুমার সাহা কেন ফিট নয় বলে আপনার মনে হয়? ফিট, তিনি চিকিৎসক, তিনি রাজনীতির মধ্যে কোথায় ছিল এতদিন, মানুষকে কতটা চেনে, নওদার মানুষকে কতটা চেনে, কাকে চেনে বলুন তো? একটা মানুষের নাম দিতে পারে? এটা গল্পে অনেক কিছু হয়। দেখার মতো উন্নয়ন যা বিগত দিনে কোনো সরকার করেনি, আগামী দিনে কোনো সরকার যদি আসে তবু করবে কিনা সন্দেহ আছে। বাংলায় অনেক ক্রিকেট প্রেমী মানুষ থাকতে পারে, কিন্তু ভোট তো দেবেন বহরমপুরের লোকসভা কেন্দ্রের লোকজন, তারা কি ইউসুফ পাঠানকে সমর্থন করবে বলে মনে হয়? ইউসুফ পাঠানকে সমর্থন করবে। বাংলা তো দেখি বহরমপুর কেন্দ্রে তো ক্রিকেট প্রেমী লোক আছে, শুধু ক্রিকেটের জন্যই সমর্থন? ক্রিকেট আছে না, অবশ্যই, তার সঙ্গে তার উপরে আমাদের জননেত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনার উন্নয়ন আছে। বহরমপুর লোকসভায় প্রচুর উন্নয়ন, আপনি গ্রাম এলাকায় যান, বহরমপুর শহরে দেখেন পৌরসভায় নারগোপাল দা আছে, পর্যাপ্ত পরিমাণে উন্নয়ন করছে, মানুষের বিপদে আপদে সবসময় তিনি পাশে থাকছেন। বিধানসভা, পৌরসভা, লোকসভার ইকুয়েশন তো একরকম হয় না, লোকসভার লড়াইটা তো অন্য রকমেরই হয়, সেক্ষেত্রে কি ইউসুফ পাঠান সমর্থন? বিগত দিনে সেটা হয়েছে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে দিন, এই দিনে মমতার উন্নয়ন এবং ইউসুফ পাঠানের জনপ্রিয়তা ছাড়া কিছু নাই। যে মার্জিনের কথা বলছেন, যখন দেখা গিয়েছে অধীর রঞ্জন চৌধুরী 3.5 লাখ মার্জিনেও জিতেছেন, আবার গত বছরে 80,000 মার্জিনেও জিতেছেন, এবারে মার্জিন দেখুন, মার্জিনটা আমরা বলবো না, মার্জিনটা মানুষ বলবে, মানুষ কতটা জনগণের রায় আপনারা দেখতে পাবেন। এবার এতটাই হবে সেটা আপনারা অবাক হয়ে যাবেন, কারণ প্রতিবারকে ছাড়িয়ে যাবে, ছাপিয়ে আমাদের কতটা হবে সেটা আপনাদেরকে বলে জানার মতো না। আমাদের বলছে যে মার্জিন ছাপিয়ে যাবে, এবারে জয় নিশ্চিত। আপনি 7টা বিধানসভার যদি পর্যালোচনা করেন, তার মধ্যে একটি বিধানসভা নওদা, যে নওদায় একসময় বিজেপিকে লোকে দূরবীন দিয়ে দেখতো, আজকে সেই এখানেও দেখতে পাচ্ছেন তৃণমূল ভয়ে আসেনি, আমার কংগ্রেসি ছোট ভাইরা এখানে এসেছেন ঠিকই, কিন্তু আমি তাদেরকে একটা কথাই বলবো যে বর্তমানে কেন্দ্রে স্থায়ী সরকার এবং মোদিজির গ্যারেন্টি মোদি পরিবার, আর তার স্বার্থে নওদার মানুষ এবার সর্বধর্ম সবার মধ্যে ডক্টর নির্মল সাহার যে পরিষেবা, আপনি যদি এই নওদার প্রতিটা গ্রামে যান, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, হিন্দু মুসলমান শিখ জৈন পার্সি যারা আছে, যে নির্মল সাহার কাছে কেউ না কেউ চিকিৎসা পেয়েছেন। ডাক্তারের পরিষেবা আর নেতা বা তারই সঙ্গে সংসদের পরিষেবা, দুই তো একই স্কেলে রাখা যাবে না। ডাক্তার ভালো মানুষ বলে
অধীর রঞ্জন চৌধুরী প্রেসের সামনে বলেছেন যে ভোট তৃণমূলকে দিও না, দরকার হলে বিজেপিকে দাও। এটা অধীর রঞ্জন চৌধুরী নিজে বলেছেন, অধীর চৌধুরী যে বিজেপিকে ভোট দাও। আপনি বিধানসভা নিরিখে কথা বললেন, বিধানসভাতে তো বিজেপি একটা মাত্র সিট পেয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে, তারপরে 6টাতে তো আপনারাও পিছিয়ে রয়েছেন। 6টাতে পিছিয়ে ছিলাম, কিন্তু এই মুহূর্তে আপনি জানেন যে বড়োয়াতে আমরা দ্বিতীয় হয়েছিলাম, কাঁদি এবং ভরতপুর, নওদায় দ্বিতীয় ছিলাম, বেলডাঙ্গা, প্রত্যেকটা বিধানসভা ধরে যদি আমরা 19-21 বাইনারির ভোট, তারপরে এই যে নির্বাচনের খেলা দেখা যাচ্ছে বা এখন নির্বাচনের যে পরিবেশ, বিধানসভার সঙ্গে লোকসভার তো কোনো রকম তালমিল থাকে না এবং তাদের সঙ্গে মিল করাও যায় না, সেক্ষেত্রে লোকসভার নিরিখে ভরসা রাখতে পারবে বিজেপির উপর? অবশ্যই সাধারণ মানুষ এবার দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করবে। আপনারা এখানে আদিত্যনাথের সভা দেখেছেন, এই নওদার বুকে প্রথম আমাদের বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে সাকোয়ায় সভা করেছিলেন। সেই সভায় আজকে সংখ্যালঘু ভাইয়েরা কিভাবে উপচে পড়েছিলেন এবং যোগদান করেছিলেন, এর থেকে প্রমাণ হয় নওদায় এবার বাজেপিতে গত লোকসভা গত আচ্ছা আস্তে আস্তে আপনি যে শুভেন্দু অধিকারীর কথা বললেন, গত লোকসভা নির্বাচনেও তিনি আদা জল খেয়ে বহরমপুরে পড়েছিলেন অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য। সেবার তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছিলেন, সেবারও তো হয়নি, ডাল গলেনি। এবার বিজেপির হয়ে কি করে বলবেন? সেবার ডাল গলেনি একটাই কারণে, তিনি তৃণমূলে ছিলেন, কারণ তৃণমূল এই কেন্দ্রে কোনো ফ্যাক্টরি না। 6টা বিধানসভা কিন্তু তারা জয়লাভ করেছে, ফ্যাক্টর না, ফ্যাক্টর না। এই কারণে যদি ফ্যাক্টর হতো তাহলে বহরমপুর লোকসভার অন্তর্গত কাউকে পেতেন। ওই গুজরাট থেকে যারা আজকে বিদেশি তকমা দেয়, তারা গুজরাট থেকে পাঠানকে এখানে হায়ার করে আসতে হতো না। আমাদের ইউসুফ পাঠানই ফিট, তার একটি কারণ, যা গোটা আমাদের পশ্চিমবাংলায় এই কংগ্রেস বামের সঙ্গে কোনদিন জোট হয়নি। এই কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে অনেক খুনাখুনি, অনেক মা তার ছেলেকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। তারপরে আমরা মনে করি যে এই জোটটা কোনো মতন সুষ্ঠুভাবে বা মনের দিক থেকে মেনে নিতে পারবে না। এইখানে স্বাভাবিক কারণই অধীর চৌধুরী কোনো মতেই আমার যা ধারণা নিজের ব্যক্তিগত, উনি এখানে বেরোতে পারে না। কেন ইউসুফ পাঠানকেই ফিট বলে মনে হচ্ছে বহরমপুর লোকসভা? পাঠান ফিট হচ্ছে মমতা ব্যানার্জির ছবি যেখানে থাকবে, আর কিছু লাগে না, এটাই ব্যাপার। তাহলে মমতা ব্যানার্জির ছবি তৃণমূলের প্রতীকে ভোট হবে, প্রার্থীতে ভোট হবে? একটা প্রার্থীর জনপ্রিয়তা আছে, উইস্টার ওর একটা জনপ্রিয়তা আলাদা। যারা খেলাকে ভালোবাসে, খেলাপ্রেমী মানুষ অনেক আছে, তো খেলাপ্রেমী মানুষ তাদের জন্য হেভি ওয়েট। কিন্তু মমতা ব্যানার্জি আমাদের শেষ কথা, মমতা ব্যানার্জির যে উন্নয়ন হয়েছে তাতে আর কিছু দরকার নাই। অধীর ফদির ওই সব কি নাম বলছেন আমাদের, বিজেপি ওসব নাই, এখানে কিছু নাই। 3 নম্বরে থাকবে তৃণমূল আর কংগ্রেস। এমন ভরাডুবি হবে, মুখ দেখানোর মতো মুখ ঢেকে থাকতে হবে। আমি এটা বলে রাখলাম, আপনাকে বলে রাখলাম, বিজেপি এখানে জয় করছে, বিজেপি এখানে জয় লাভ করবে এবং বিপুল মার্জিনে জয় লাভ করবে, আমি বলে রাখলাম। নির্মল কুমার সাহা বিপুল মার্জিনে জয়লাভ করবেন কেন বলে? অবশ্যই মানুষের যে সাড়া, আপনারা সবাই জানতে পারছেন, দেখতে পাচ্ছেন, মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, অবশ্যই বিরিয়ানি রাস্তায় ব্যান্ড পার্টি বাজিয়ে লোক গেলেও তো মানুষ সাড়া দেয়, মানুষ বাইরে বেরিয়ে এসে দেখে, সেগুলো কি ভোট বাক্সে প্রতিফলিত হবে? সেই জন্য নয় দিদি ভাই, সেই জন্য নয়। 10 বছরের মোদিজির যে সবকা সাথ সবকা বিকাশ, আজকে যতই প্রচার করুক যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা বলছেন, মোদিজি যখন কোভিড এর সময় যে বিনামূল্যে রেশন দিয়েছেন, উজালা গ্যাস দিয়েছেন, বিভিন্ন পরিষেবা দিয়েছেন, কোভিড এর ইনজেকশন দিয়েছেন, সরকারের দায়িত্ব হলো, তখন তো মুসলমান হিন্দু ভাগ করেননি। সরকার ভাগ করবে কেন? কিন্তু এরা তো ভাগ করছে, আজ কংগ্রেস তো ভাগ করছে, তৃণমূল তো ভাগ করছে, বলছে যে তৃণমূল। তাই মুসলিম হিন্দু এবার মানুষ ভেবেছে যে স্থায়ী সরকার কে দেবে, কারণ বিগত দিনের অভিজ্ঞতা বলছে ভারতবর্ষে কোনো প্রার্থী নয় প্রতীকে ভোট, ওরা বলছে প্রার্থী নয় প্রতীকে ভোট হবে, বিজেপিকে মানুষ সাপোর্ট করবে, মোদিকে সাপোর্ট করবে। দেখুন মোদি ফ্যাক্টর না, এখানে মুর্শিদাবাদের বুকে কোনো মোদি ফ্যাক্টরি না,
এখানে একটাই মানুষ চেনে, প্রতিটা চায়ের দোকানে চেনে, প্রতিটা পাড়ায় গলিতে গলিতে একটাই আওয়াজ উঠে, অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। এখানে যে মোদি ফ্যাক্ট করবে, এটা কোনো ফ্যাক্ট করে না। এরা তো ধর্মের নামে জুজু দেখে মানুষকে ভয় করছে। মানুষকে এখন একটাই কথা বলছে যে ধর্মের নামে ভোট করে, জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভোট করছে। জাতীয় কংগ্রেস এগুলো বিশ্বাস করে না। জাতীয় কংগ্রেস সবার সাথে থাকে, কারণ তারা ধর্মে বিশ্বাসী নয়, কর্মে বিশ্বাসী। আর বিজেপি আজকে কি করেছে, কাজের নামে কি করেছে, রাম মন্দির। বহরমপুরের ভোটের ট্রেন্ড দেখা গেলে যে এই যে হিন্দু ভোট বা মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট, সংখ্যাগুরু ভোট এরকম ভাবে বিভাজন ছিল না। তারপরেও দেখা গেছে বাইনারির ভোট হয়েছে, হিন্দু ভোট মুসলিম ভোট ভাগাভাগি হয়েছে। এবারের নির্বাচনে কি সেটা হবে? এবারে নির্বাচন হবে না। এখানে অধীর রঞ্জন চৌধুরীকে দেখে ভোট হবে। একটাই নেতা এখানে, অধীর রঞ্জন চৌধুরী, তাকে দেখে ভোট হবে। মুর্শিদাবাদে 3-3, আগামী দিন দেখতে পাবেন আপনারা মুর্শিদাবাদে 3-3। এখানে আমাদের হবে, এটা হয়েছে, আগামী হয়েছে, এবারে হবে। মুর্শিদাবাদে 3-3। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের 3 তো দূরের কথা, সারা বাংলায় বাম এবং কংগ্রেস জোট একটি আসন পাবে না। দায়িত্ব নিয়ে বলছি, একটি আসন পাবে না। বিজেপি কতগুলো? বিজেপি 30টা আসন পাবে। এটা আমাদের 10টা লোকসভার নির্বাচন হয়েছে, তাতে যে ট্রেন্ড দেখা গেছে 8টা ইতিমধ্যে আমাদের প্রথম স্থান অধিকার করবে এবং 8টা আমরা পাবো। তাই বিজেপিকে এবার সারা ভারতবর্ষে কেউ হারাতে পারবে না। যে দলটা ক্ষমতায় যাবে না তাদেরকে ভোট দিয়ে মানুষ কি পাবে? এখানে আমরা সবাই জানে, গোটা দেশ জানে মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছে, বিজেপি আমাদের কেন্দ্রে ক্ষমতায় আসছে। আর মানুষ নওদার মানুষ এটাও ভেবে রেখেছে যে অধীর রঞ্জন চৌধুরীকে আর ভোট দেবে না, কারণ তাকে প্রথমবার যে কাজ দেখে তারপর 4 বছর তাকে কাজে কোনো কাজে পাওয়া যায়নি, কোনো কাজে একটা মানুষ দেখতে পায়নি তাকে। সে শুধু কেন্দ্রে শুধু বিরোধিতাই করে গেছে, আর কোনো কাজ করেনি মানুষের জন্য। আর আরেকটা কথা বলি তৃণমূল যেটা তৃণমূল যেটা করেছে, যে এনআরসি সিএ এর জুজু দেখে যেটা করেছে, মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, সেম জিনিসটাই কংগ্রেসীরা করতে যাচ্ছে। তাই সেটা মানুষ বুঝে গেছে, মানুষ কাকে ভোট দিলে আমাদের উপকার হবে সেটা বুঝে গেছে। তাই নির্মল সাহাকে সবাই বিপুল পরিমাণে ভোট দিয়ে জেতাবে, এইটুকু আমরা বলতে পারি। নির্মল শাহ এখানে ডাক্তার, ভালো সমাজসেবী, সেই হিসাবে জিতবে। তাছাড়া আর বিরুদ্ধে যারা প্রার্থী, পয়সা দিয়ে সমাজসেবী 5 বছর এখানে 4 বারকার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নওদার বুকে কি কাজটা করেছে, নওদার কেউ বলুক আমাকে। মামাটির সরকার যেভাবে আমাদেরকে এই লকডাউনে বা আমাদের যেসব প্রকল্প যেগুলো আমাদেরকে সহযোগিতা করছে, অন্য দল কিন্তু আমাদের সহযোগিতা করে না। তার জন্য আমরা ভোটটা কিন্তু আমরা সেখানে করছি না। আমরা কিন্তু মামাটির মেলা কি করবো আমরা, কারণ আমরা যেখানে সুবিধা পাবো সেখানে তো আমরা অবশ্যই ভোট করবো। আমাদের দিদি যেটা চেয়েছে ওইটাই হবে। অঙ্ক কি বলছে? অঙ্ক কোনোদিন আসে না, তার কারণে 5 বছরের সাংসদ হলে কি হবে? মানুষের সঙ্গে তো থাকতে হবে। তিনি করোনার সময় কোথায় ছিলেন? নিজে ঘরে বসেছিলেন। আমাদের তৃণমূলের প্রত্যেকটা বাড়ি পৌঁছেছে, সেবা করেছে। তার সেবা দেখে আজকে ভোট আছে বলে 5 বারকার সংসদ হল বলে দেখা দিয়েছে রাস্তায় বলে ভোট দেবে? কোনোদিনই মানুষ তা মেনে নেবেন। পাবলিক তা কোনোদিন মানে, পাবলিক অত বোকা নাই। সিপিএম বলে কোনো শব্দই নাই মুর্শিদাবাদে। কংগ্রেস একটু টিম করে ছিল, এই আপনার 4 তারিখে গণনা রেজাল্টের পরে ওটা শেষ হয়ে যাবে। নির্মল কুমার সাহা ডাক্তারবাবু আপনি বলছেন সমাজসেবা করেছেন, তার বিরুদ্ধে যারা প্রার্থী রয়েছেন, জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান রয়েছেন, অন্যদিকে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী যিনি 5 বারের সাংসদ। হাড্ডাহাড্ডি টক্কর কতটা? হাড্ডাহাড্ডি বলতে এখানে বিজেপি 1 নম্বরে থাকবে। বিজেপি 1 নম্বরে থাকবে। অধীর রঞ্জন চৌধুরী একেবারে আসবেই না। বিধানসভা থেকেই তাহলে বলা যেতে পারে বিজেপি জয়। কারণ এখানে কোনো কাজই তো হয়নি। 4 বারকার সাংসদ যে ছিলেন, 5 বারের সাংসদ ছিলেন, উনি কোনো কাজই করেন। নওদার বুকে কোনো কাজই হয়নি ওনার। 5 বারের সাংসদ করে না কাজ করে প্রত্যেকবার ভোট কি করে পায়? ভোট পেতো অন্য কারণে, এখানে বিজেপি সম্মানে ছিলই না সেই হিসাবে। হ্যাঁ, এখানে নওদার বুকে বললো না কিছুক্ষণ আগে, নওদার বুকে বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হতো। এই যারা এরা যে কংগ্রেসে যারা আছে, এদিকে জিজ্ঞেস করুন, যতদিন জিতেছে অধীর চৌধুরী, এই বিজেপির যারা ভোট নিয়ে জিতেছে, আজকে আমরা বিজেপির খাড়া হয়েছি, আর এরা জিতে আমরা দেখাবো। এদেরকে জিজ্ঞেস করুন,
ভোটে জিতে তারপরে 80 ভোটে কি করে জিতে সমর্থন করতে বলছে বিজেপি বলছে বিজেপির ভোটে এতদিন অধীর রঞ্জন চৌধুরী। দেখুন এখানে যতগুলো আছে কাউকে টাকা দিয়ে আনা হয়নি, এখানে যতগুলো আনা হয়েছে সব ছাত্র যুব, আর এনাদেরকে হায়ার করে আনা হয়েছে সভাপতি, সেগুলো সবকিছু। এতদিন সভাপতি ছিল তো কোথায়? বিজেপির সভাপতি ছিল কোথায়? প্রোগ্রাম কোনো মিছিল নেই, কোনো কিছু না। আজকে ধর্মের সুশ্রুতি দিয়ে কোন আসতে বহরমপুর লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী ফিট বলে আপনার? অধীর রঞ্জন চৌধুরী। কেন অধীর রঞ্জন চৌধুরী ফিট? অধীর রঞ্জন চৌধুরী অনেক কাজ করেছে এবং ভালো লোক। ওরা বলছেন যে দিল্লিতে গিয়ে বসে থাকেন, কোনো কাজ করেন না। এখন ক্ষমতায় নাই, তাই একা আছে, তাই আসতে পারে না। পাঁচবারের সংসদ কি ডবল হ্যাট্রিক করতে পারবে? অবশ্যই। অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য তৃণমূল এবং বিজেপি পুরো গটাপে কাজ করছে। গটাপে কাজ করছেন বলছেন, আবার অন্যদিকে দেখা যাচ্ছে রাজনৈতিক মহলেও কিন্তু বলছে যে এবার একটা হাড্ডাহাড্ডি টাফ ফাইট রয়েছে অধীর রঞ্জন চৌধুরী। বলে পার্লামেন্টে একমাত্র বিরোধিতা করে কে? অধীর। তৃণমূল চাই যে অধীর হারুক, অধীর হারলে এখানে তৃণমূল কংগ্রেস মুছে যাবে। আর পার্লামেন্টে গিয়ে জানে কথা না বলতে পারে কেউ, এই তো পরিকল্পনা। হেন তেন প্রকারে যেভাবেই হোক ওদেরকে হারাও, তারপরে আমরা ঠিক থাকবো, এই একটা কথাটা বলতে চাইছে। তাছাড়া কোন রাজ্যে কোথাও কোনো কিছু প্রবলেম নাই, যত দোষ অধীরের দোষ, একটা ব্যাপার আছে। ওরা পুরো গটাপে কাজ করছে। মতো নেতাকে আমাদের মুর্শিদাবাদের মতো নেতা নিয়ে আসছে, ভয় করে অধীর চৌধুরীকে ভয় করে বলে হায়ার করে সব নেতাদেরকে আনতে হচ্ছে। নন বাঙালি নেতাদেরকে এনে তারা হায়ার করে মিছিল করছে। কাউকে বলছে ঝুলিয়ে রাখবে, কাউকে টাঙিয়ে রাখবে, এই তো বক্তব্য হিসেবে। হ্যাঁ না, আপনার নন বেঙ্গলি বলছে প্রার্থী হিসেবে টক্কর দিতে পারবে না। একটা প্রশ্নের উত্তর, নন বেঙ্গলি যে বলছেন আমাদের নেতাদেরকে, তাহলে প্রার্থী ইউসুফ পাঠানকে কি বলবেন উনি? এক নম্বর কথা। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে যারা কংগ্রেসের হয়ে গলা ফাটাচ্ছে, দেখা যাবে বিকাল বেলায় তৃণমূলের। এখানে তৃণমূল আর কংগ্রেস এমনই চিনা মুশকিল। এখানকার নেতারা সকালে তৃণমূল, বিকালে কংগ্রেস। আমাদের 76টা প্রকল্প একদিনে তো হয়ে যায়নি। যেদিন কি তৃণমূল কংগ্রেস 11 সালে ক্ষমতা এসেছে, সেদিন কি হয়ে গেছে তা হয়নি, আপনার টাইম লেগেছে। তাই আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত তৃণমূলের এখানে উত্থানই হচ্ছে। তাহলে উন্নয়নের নিরিখে ভোট অবশ্যই। ইউসুফ পাঠান খেলার জগতে ওনার যথেষ্ট সুনাম আছে, সেই সুবাদে একটা বিশ্বে যার একটা পরিচিতি, এবং এটা আমরা সবই মমতা ব্যানার্জির ভালোবাসি। উন্নয়নের যে ধারা 64টা প্রকল্প করেছে, ওই প্রকল্পের জন্য ওনাকে ভোট দেওয়া, মানে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া, এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে টেক্কা দিতে পারবে না বলে কি নির্মল কুমার সাহার জন্য প্রচারে এতবার বারংবার মোদির মুখ, মোদির বিকাশ বা এদিকে যোগী আদিত্যনাথ, এই সমস্ত মুখগুলোকে সামনে? দেখুন, আমাদের দলের পরিষ্কার কথা, মোদিজি বলেছেন এবার 400 পার, আর 400 পারের মধ্যে বহরমপুর একটি লোকসভা, এবং সেটা সারা ভারতবর্ষের চিত্রেই পরিষ্কার হয়েছে যে কংগ্রেস কটা আসন পায় আর বিজেপি কটা আসন পেয়েছে। বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির এবার মানে মার্জিন কত হবে, ভোট কত? বিজেপির মার্জিন জনগণের হৃদয়ে আছে ভোট, আর গোপনে দিবে পদ্ম ফুলে ভোট। তাই মার্জিন বলা মুশকিল। 1 নম্বর জিতবে। অন্তত না হলো 50,000 ভোটে মার্জিন থাকবে, অন্তত 30,000-এর উপরে আমাদের মার্জিন থাকবে। বিজেপি বলেছে 30,000 ভোটে ওদের মার্জিন থাকবে, ওরা 30,000 ভোটে জিতবে। কংগ্রেস কত? কোন সমীক্ষায় বলছে একটু জিজ্ঞাসা করুন তো। আজকে নির্মল শাহ কোথায় ছিল? ওনারা নিজেরাই বললো যে ওরা কংগ্রেসকে অধীর চৌধুরীকে জিতাতো। ওনারাই বলছে যে আমরা অধীর চৌধুরীর যদি উন্নয়ন না, অধীর চৌধুরীকে ওনারাই বলছে যে আমরা জিতিয়েছি, বারবার বহরমপুর জিতিয়েছি, ঠিক আছে, 5 বারের সাংসদ হয়েছে, আগামী দিনেও সাংসদ হবে। যিনারা হয়তোবা আজকে টাকা খেয়ে আজকে বিজেপির হয়ে লাফালাফি করছেন, আজকে নওদায় কেউ নাই, এই 5 জনই ধরেন লাফালাফি করছে। তো দেখতে পাবেন এখানে আমাদের সিনিয়র নেতা কারো প্রয়োজন নেই। এখানে কংগ্রেসের মার্জিন নওদার বুকে 50,000 ছাপিয়ে যাবে। সব মিলিয়ে 7টা মিলিয়ে বিধানসভা মিলিয়ে আপনারা দেখতে পাবেন, সেটা আগামী দিনে আমরা পূর্বের তুলনায় সেটাকে ছাপিয়ে যাবে, এটাকুই বলতে পারি। লাখে মার্জিন হবে? হ্যাঁ অবশ্যই লাখে মার্জিন, লাখে না, তার কোনো নেই, এটা সন্দেহই নেই। ওনারা নিজেরাই তো বলছে অধীর চৌধুরীকে ভোট দিয়েছেন। লাস্ট একটা কথা বলবো,
গত লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী ছলনার আশ্রয় নিয়েছিলেন। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। তিনি বলেছিলেন আমাকে এবার অন্তত ভোটটা দাও, জিতলে আমি বিজেপিতে যাব। এবার তো কিন্তু সেই ডাল গলছে না, গলছে না, গলছে না। তাই তিনি বিজেপি তারা মিথ্যাচার করেছে, ছলনা করেছে, তাই বিজেপির ভোট কিছু পেয়েছিল। বিশ্বাস করে না। 2019 সালে বিজেপি এবং মোদি এবং দিদি দুজনা চেয়েছিল যে তোমরা পশ্চিমবঙ্গে যে প্রচার করো যে এখানে তৃণমূলকে বলতে বলছে যে অধীর চৌধুরী বিজেপি যাচ্ছে, আর বিজেপিকে বলছে অধীর তৃণমূল বলেছে। এই যে ইস্যু, এতে কোনো কাজ হয়নি। মানুষ বিপুল সংখ্যক ভোট দিয়ে অধীর চৌধুরীকে জয়যুক্ত করেছিল। এবারও অধীর চৌধুরীকে অনেক ভোটে জয়যুক্ত করবেন, শুধু সময়ের অপেক্ষা। তুমুল বাকবিতণ্ডা, কোন প্রার্থী ফিট, এই নিয়ে কার্যত তর্কই বেঁধে গেল। তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের হাত ধরে অধীর রঞ্জন চৌধুরীর ডবল হ্যাট্রিক আটকিয়ে ছক্কা দিয়ে তিনি জোড়াফুল ফোটাতে পারেন কিনা এই কেন্দ্রে, নাকি অন্যদিকে চিকিৎসক প্রার্থী নির্মল কুমার সাহার উপর ভরসা রাখে মানুষ, সেই দিকে থাকবে আমাদের নজর। এবং তারই সঙ্গে এই যে 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর কিংবদন্তি